বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অনলাইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে সমস্যা সমাধান করব। তোমরা আশা করি আমার ক্লাসে মনোযোগ দিবা এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, তাইলে তোমরা দ্রুত শিখতে পারবে। যাই হোক, তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। ইংরেজিতে বলে অর্থের সময় মূল্যকে টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময় মূল্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে, অঙ্ক করতে গেলে আমাদেরকে মূলত প্রথমে জানতে হবে অর্থের সময় মূল্য কী। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে মূলত অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও একটা পরিবর্তন হয়। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখনকার 100 টাকা 1 বছর পর 100 টাকা নাও হতে পারে, অর্থাৎ মূল্যের পরিবর্তন হবে। এখানে মূল্যের পরিবর্তন হবে। আমরা এখানে একটি উদ্দীপকের আলোকে আমরা সমস্যার সমাধান করব। মিস্টার রেজাউল 5 বছর পর $1 লক্ষ টাকা পাওয়ার আশায় মিস্টার রেজাউল 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ডাচ বাংলা ব্যাংক তাকে মাসিক 9% হারে মাসিক 9% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। ডাচ বাংলা ব্যাংক তাকে মাসিক 9% হারে চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। এই হলো উদ্দীপক। উদ্দীপকের আলোকে আমরা 3টি প্রশ্নের সমস্যা সমাধান করব। প্রথমে জ্ঞানমূলক একটা প্রশ্ন হচ্ছে EAR এর পূর্ণরূপ লিখো। ক নম্বর প্রশ্ন হচ্ছে EAR এর পূর্ণরূপ লিখো।
EAR এর পূর্ণরূপ লিখো। ক নম্বর প্রশ্নের সমস্যার সমাধানটা হচ্ছে EAR এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এই হচ্ছে EAR এর পূর্ণরূপ। তোমরা আশা করি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে EAR এর পূর্ণরূপটা ভালোভাবে বুঝতে সক্ষম হবে। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। খ নম্বর প্রশ্ন হচ্ছে বাট্টাকরণ প্রক্রিয়া কি, ব্যাখ্যা করো। খ নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে মূলত বাট্টাকরণ প্রক্রিয়া বলে। অর্থের ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য বের করা যায়, একে বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয়। একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমেও বর্তমান মূল্য নির্ণয় করা যায়। তাহলে বর্তমান মূল্যের সূত্রটা আমি এখানে দেখাই দিই। বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস সুদের হার, 1 প্লাস সুদের হার হোল পাওয়ার মেয়াদ। বাট্টাকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করার পর সূত্রটা উল্লেখ করতে হবে এইভাবে: বর্তমান মূল্য ইকুয়াল ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস সুদের হার হোল পাওয়ার মেয়াদ। এই হলো খ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো। 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার রেজাউলকে জনতা ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? অর্থাৎ আমি যদি আজকে জনতা ব্যাংকে কিছু টাকা জমা রাখি, 5 বছর পর আমাকে 1 লক্ষ টাকা দিবে। এখন কত টাকা আমাকে দিবে সেটা নির্ণয় করতে গেলে আমাকে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমাকে বের করতে হবে। তাইলে আমরা এখন জনতা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করব। তাইলে জনতা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। জনতা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। PB ইকুয়াল FB বাই 1 প্লাস I। PB ইকুয়াল FV ডিভাইডেড বাই 1 প্লাস I হোল পাওয়ার N। এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। PB অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, PB বলতে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল FV, FV মানে ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, ডিভাইডেড বাই 1 প্লাস I হোল পাওয়ার N। এখানে I বলতে সুদের হারকে মেইন করছে এবং N হোল পাওয়ার N দ্বারা মেয়াদটাকে বোঝাচ্ছে। আমরা এখন মান বের করতে হলে সাইড নোটে আগে আমরা মানগুলো দেখিয়ে দিব। এখানে FB সমান 1 লক্ষ টাকা। FB সমান 1 লক্ষ টাকা। I সমান 10%, অর্থাৎ 0.10। N হলো মেয়াদ, N সমান 5 বছর। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। I অর্থাৎ মেয়াদ হলো I হলো সুদের হার হলো 10% এবং N মেয়াদ হলো 5 বছর। আমরা এখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, অর্থাৎ বর্তমান মূল্য বের করব। তাইলে এখন দেখো ফিউচার ভ্যালু এখানে সাইড নোটে দেওয়া আছে 1 লক্ষ টাকা। 1 প্লাস I বলতে সুদের হার এখানে 10% দেওয়া আছে
অর্থাৎ 10কে 100 দ্বারা ভাগ করলে 0.10, তাহলে আমরা লিখতে পারি 0.10 হোল পাওয়ার n, অর্থাৎ মেয়াদ হলো 5 বছর, সাইড নোটে দেওয়া আছে, তাহলে হোল পাওয়ার 5। আচ্ছা, উপরে হলো 1 লক্ষ টাকা লিখলাম। এবার ভিতরের অংশ 1 যোগ 0.10 যোগ করলে হয় 1.10 হোল পাওয়ার 5। উপরে 1 লক্ষ টাকা, নিচে 1.10কে হোল পাওয়ার 5, অর্থাৎ 1.10কে যদি আমরা 5 বার গুণ দেই, 5 বার গুণ দিলে 1.610 1.61051। 1.10কে 5 বার গুণ দিলে 1.61051। এবার যদি আমরা 1 লক্ষকে 1.61051 দ্বারা ভাগ করি, তাহলে হয় 62,092, 62,092.13। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জনতা ব্যাংকের বর্তমান মূল্য বের করলাম 62,092.13 টাকা। তাহলে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার রেজাউলকে জনতা ব্যাংকে বর্তমানে 62,092 টাকা 13 পয়সা জমা দিতে হবে। আমরা যদি এখন এই টাকা 62,000 টাকা জমা দেই, তাহলে 5 বছর পরে কত পাবো? 1 লক্ষ টাকা, অর্থাৎ মিস্টার রেজাউল পাবে 1 লক্ষ টাকা। এই হলো গ নম্বর প্রশ্নের সমাধান, আমরা এখানে শেষ করলাম। এবার ঘ নম্বর প্রশ্নের সমাধানটা করব। গ নম্বর প্রশ্নে বলা আছে, কোন ব্যাংকে টাকা জমা রাখলে মিস্টার রেজাউল অধিকতর লাভবান হবেন? যেহেতু এখানে জনতা ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক 2 জায়গায় টাকা জমা দেওয়ার কথা বলা আছে, 2টা প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানে টাকা জমা রাখলে জনাব রেজাউল অধিক লাভবান হবেন, সেই বিষয়টা নির্ণয় করতে গেলে আমরা যেহেতু আমরা জনতা ব্যাংক সম্পর্কে আমরা তথ্যটা পেয়ে গেছি, জনতা ব্যাংকে টাকা জমা রাখলে কত টাকা পাবো আমরা সেটা নির্ণয় করছি। এখন আমরা টোটাল সিদ্ধান্তে উপনীত হতে হলে আমাদেরকে ডাচ বাংলা ব্যাংকের টাকা জমা রাখার যে পরিমাণটা সেটা আমরা বের করব, তাহলে আমরা মূল সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তাহলে আমরা এখন ডাচ বাংলা ব্যাংকের বর্তমান মূল্য বের করব। ডাচ বাংলা ব্যাংকের বর্তমান মূল্য বের করব। ডাচ বাংলা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। ডাচ বাংলা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় আমরা জানি PV equal FB divided by 1 plus I by M whole power n into M। আমরা এখন ডাচ বাংলা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করব। আমরা জানি FB equal FB divided by 1 plus I by M whole power n into M। এখানে FB বলতে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, ইকুয়াল FB অর্থাৎ ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, ইকুয়াল 1 প্লাস I বাই M হোল পাওয়ার n ইন্টু M। এখানে I দ্বারা সুদের হারকে বুঝাইছে, M দ্বারা একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, বিশেষ করে 3 বার 4 বার 6 বার 12 বার এই ধরনের তথ্য যদি উল্লেখ থাকে, তাহলে M এর মান 3 এর বেলা যখন 3 বার থাকবে তাহলে M এর মান হবে 4 দেওয়া থাকলে 4 বার বলা থাকলে M এর মান হবে 3, 6 বার বলা থাকলে M এর মান হবে 2, 12 বার বলা থাকলে M এর মান হবে 12, অথবা মাসিক বলা থাকলে M এর মান হবে 12। যেহেতু এই উদ্দীপকে মাসিক চক্রবৃদ্ধির কথা উল্লেখ আছে, সেহেতু আমরা M এর মান লিখতে পারি
12। আচ্ছা, আমরা সাইড নোটে তথ্যগুলো দিয়ে দেই। এখানে FB সমান 1 লক্ষ টাকা, I সমান 9%, অর্থাৎ 0.09 M এর মান হচ্ছে 12, N সমান 5 বছর, M এর মান তো দেওয়া আছে, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বছরে চক্রবৃদ্ধির সংখ্যা M = 12। আচ্ছা, আমরা এখন ডাচ বাংলা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করতে গিয়ে সূত্রটা লিখলাম, PB = FB / 1 + I/M হোল পাওয়ার N × M। আমরা প্রত্যেকটা অংশের মান সাইড নোটে দেখাই দিলাম। এখানে FB অর্থাৎ ফিউচার ভ্যালু উদ্দীপকে 1 লক্ষ টাকা দেওয়া আছে, I রেট অফ ইন্টারেস্ট সুদের হার দেওয়া আছে 9%, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা M সমান 12 বার, M সমান 12 বার, N অর্থাৎ মেয়াদ হলো 5 বছর। আমরা এবার চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার সূত্র দিয়ে কাজটা শেষ করব। FB এবার মান বসাবো, প্রত্যেকটা মান সাইড নোটে আছে, তোমরা খেয়াল করো। FB মান 1 লক্ষ টাকা, I 1 + I অর্থাৎ সুদের হার সাইড নোটে দেওয়া আছে 0.09, M হলো 12 হোল পাওয়ার N মানে 5, M এর মান হলো 12, উপরে আছে 1 লক্ষ টাকা, 1 + 0.09 কে 12 দ্বারা ভাগ করলে 0.09 কে 12 দ্বারা ভাগ করলে হয় 0.0075, 0.0075 হোল পাওয়ার 5 × 12 = 60, উপরে হলো 1 লক্ষ টাকা। এই সংখ্যাটা যোগ করলে 1.0075 হোল পাওয়ার 60, অর্থাৎ 1 + 0.0075, এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় 1.0075 হোল পাওয়ার 60। এখন উপরে হলো 1 লক্ষ, নিচে 1.0075 কে যদি আমরা 60 দ্বারা গুণ দেই, 60 দ্বারা গুণ দিলে 1.56 অর্থাৎ 1.0075 কে 60 বার যদি আমরা গুণ দিই, সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা মানটা বের করি 1.565681। তাহলে যদি আমরা 1 লক্ষকে 1.5656 দ্বারা এবং 81 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 63,869, 63,869.97। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করি যে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার রেজাউলকে জনতা ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে। জনতা ব্যাংকে জমা রাখতে হবে 62,092.13 টাকা, যা আমরা গ নাম্বার প্রশ্ন থেকে বের করেছি, এবং ডাচ বাংলা ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে 63,879.97। এইমাত্র আমরা বের করলাম। এক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক অপেক্ষা জনতা ব্যাংক কম দিতে হবে, দুইটার বিয়োগফল 1777.84 টাকা।
অর্থাৎ জনতা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রেজাউল অধিকতর লাভবান হতে পারবে। এই অংশটুকু আমরা এখানে দেখাই দেই, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে লক্ষ্য করি যে এখানে লক্ষ্য করি যে 5 বছর পর 1 লক্ষ টাকা 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার রেজাউলকে জনতা ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে 62,000 62,092.13 টাকা। গ হতে প্রাপ্ত। এবং ডাচ বাংলা ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে 63,779 63,879.97 টাকা। 97 টাকা। এই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক অপেক্ষা জনতা ব্যাংকে কম রাখতে হবে 63,879.97 মাইনাস 62,092.13 62,092.13 সমান তার বিয়োগফল হবে, বিয়োগ করলে হয় 1777.84 1777.84 টাকা। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক অপেক্ষা জনতা ব্যাংকে যদি টাকা জমা রাখা হয় তাহলে তাকে কম দিতে হবে 1777 টাকা 84 পয়সা। সুতরাং আমরা বলতে পারি জনতা ব্যাংকে টাকা জমা রাখলে জনতা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রেজাউল
অধিকতর লাভবান হবেন। অধিকতর লাভবান হবেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ জনতা ব্যাংকে টাকা জমা রাখলাম ৬২,০৯২ টাকা ১৩ পয়সা। ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা রাখলাম ৬৩,৮৭৯.৯৭ টাকা। তা আমরা দুইটার মধ্যে যে পার্থক্য লক্ষ্য করলাম, জনতা ব্যাংকে টাকা জমা রাখলে আমরা ১৭৭৭.৮৪ টাকা কম দিতে পারি। তাহলে জনতা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রেজাউল করিম অধিকতর লাভবান হবেন বলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে লক্ষ্য করেছো। তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে, বুঝবে। তাহলে তোমরা পরবর্তীতে অর্থের সময় মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যে যে অঙ্কগুলো আছে ভালোভাবে করতে পারবা, বুঝতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।